শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব বিজন ভট্টাচার্যের বিখ্যাত নবান্ন নাটক নিয়ে। ত্রিপুরা ইউনিভার্সিটিতে এনইপি 2020-তে যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যাদের বেঙ্গলি মেজর সাবজেক্ট রয়েছে, সেই বেঙ্গলি মেজর সাবজেক্ট পেপার 7 ইউনিট 3-তে এই বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি রয়েছে। সুতরাং ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে পারো, তাহলে এই নবান্ন নাটকের উপরে ছোট বড় যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবে। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর একটা ইনফরমেশন হচ্ছে, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে। ওই মোবাইল অ্যাপের মাধ্যমে তুমি ঘরে বসে আমাদের সাথে অনলাইনে নিয়মিত ক্লাস করতে পারবে। তোমার সেমিস্টার পরীক্ষার, ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান, তোমার অ্যাসাইনমেন্টের সমাধান, এমনকি তোমার আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য কমন সাজেশন আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আলোচনা করব বিজন ভট্টাচার্যের বিখ্যাত নবান্ন নাটক নিয়ে। তো বিজন ভট্টাচার্যের এই যে নবান্ন নাটকটি, এটি 1943 সালের ভয়াবহ 50-এর মন্বন্তর এবং আগস্ট আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছে। তো এই নাটকটি শুধুমাত্র একটা সাহিত্যকর বই নয়, বরং এটি সমকালীন বাংলার দুর্ভিক্ষ এবং দারিদ্র্যের একটা নির্মম প্রামাণ্য দলিল। এটি প্রথম অভিনীত হওয়ার সাথে সাথেই বাংলা নাট্য জগতে একটা যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়েছিল। তো নাট্যকার এখানে অত্যন্ত সার্থকভাবে গ্রাম বাংলার শোষিত মানুষের যে হাহাকার এবং প্রতিবাদের যে ভাষা, সেটি ফুটিয়ে তুলেছেন। তো এই নাটকটি গণনাট্য আন্দোলনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে আজ পর্যন্ত স্বীকৃত এবং সম্মানিত, এবং বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটির গণনাট্য হিসেবে যথেষ্ট সার্থকতা রয়েছে। তো নাটকের কেন্দ্রীয় চরিত্র সামাদ্দার একজন সংগ্রামী কৃষক এবং পরিবারের প্রধান অভিভাবক। তিনি 1942-এর আগস্ট আন্দোলনে তার দুইজন সুযোগ্য পুত্র, একজনের নাম হচ্ছে শ্রীপতি এবং আরেকজনের নাম হচ্ছে ভূপতি, এই দুইজনকে তিনি হারিয়েছিলেন। তো পুত্রশোক তাকে অনেকটা অপ্রকৃতিস্থ এবং উদ্ভ্রান্ত করে তুলেছিল, কিন্তু তা সত্ত্বেও তার অন্তরের মধ্যে বিপ্লবের আগুন নিভে যায়নি, এটা দাউ দাউ করে জ্বলছিল। তিনি তার ভিটেমাটি এবং কৃষিকাজের প্রতি গভীর ভালোবাসা পোষণ করেন, যা নাটকের শেষেও দৃশ্যমান আমরা লক্ষ্য করি। তো এই সামাদ্দার চরিত্রটি বাংলার ক্ষয়িষ্ণু অথচ আপোষহীন কৃষক সমাজের একটি সার্থক এবং জীবন্ত প্রতিচ্ছবি। কুঞ্জ এবং নিরঞ্জন, তারা দুইজন হচ্ছে এই সামারদারের দুইজন ভাইপো, যারা এই নাটকের কাহিনীটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কুঞ্জ, যে নাটকের মূল লড়াকু চরিত্র হিসেবে তিনি দুর্ভিক্ষ এবং অভাবের বিরুদ্ধে অবিরাম লড়াই করেছেন। অন্যদিকে নিরঞ্জন অভাবের তাড়নায় বাড়ি ছেড়ে দিয়েছেন, কিন্তু বাড়ি ছাড়লেও শেষ পর্যন্ত সে আদর্শচ্যুত হয়নি, বরং প্রতিবাদী হয়ে আবার ফিরে এসেছে। তো তাদের এই পারিবারিক কলহ এবং পরবর্তীকালে পুনর্মিলন, এগুলো নাটকের মানবিক আবেগের যে স্তর, এটাকে আরও গভীর করে তুলেছে। তো এই দুই ভাই কৃষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জীবন জয়ের নতুন পথ খুঁজে পেতে সাহায্য করেছে। রাধিকা এবং বিনোদিনী, আরও দুটো চরিত্র আমরা দেখব এই নাটকের মধ্যে। এই দুইটা চরিত্রের মাধ্যমে নাট্যকার দুর্ভিক্ষের সময় বাংলার নারীদের যে চরম দুর্দশা এবং ত্যাগ, এগুলোকে ফুটিয়ে তুলেছেন বা দেখিয়েছেন। কুঞ্জর স্ত্রী, যার নাম হচ্ছে রাধিকা, সে অভাবের সংসারেও তার স্বামীকে আগলে রেখেছে, পরিবারটিকে আগলে রেখেছে। যদিও তার সন্তানের মৃত্যু হয়েছিল এবং মৃত্যুতে সে পাথর হয়ে গিয়েছিল। আর নিরঞ্জনের স্ত্রী, যার নাম ছিল বিনোদিনী, সে অভাবের তাড়নায় সে শহরে চলে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে শোষকদের খপ্পরে পড়েছিল। কিন্তু তাদের খপ্পরে পড়েও সে কিন্তু তার গ্রাম্য সারল্যটাকে হারায়নি। তারা দুজনেই দুর্ভিক্ষের গ্রাসে নিজেদের সম্মান এবং অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে গেছে। এই দুই নারী চরিত্রই দুর্ভিক্ষের গ্রাসেও নিজেদের সম্মান এবং অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে গেছে নিরন্তর। এই নারী চরিত্রগুলো নাটকের করুণ রস এবং ট্র্যাজেডির একটা অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তো নাটকের খল চরিত্রও ছিল। খল চরিত্রের মধ্যে ছিল হারুদত্ত এবং কালীধন।
তারা হলো তৎকালীন দুর্নীতিগ্রস্ত সমাজ এবং অসাধু ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধি। হারু দত্ত যে গ্রামের দরিদ্র কৃষকদের জমিগুলো অভাবের সুযোগ নিয়ে সস্তায় তাদের কাছ থেকে গ্রাস করে নিত এবং এর মাধ্যমে সে একটা পৈশাচিক আনন্দ সে উপভোগ করত। অন্যদিকে কালীধন শহরে চালের কৃত্রিম সংকট তৈরি করে এবং অসহায় নারীদের পাচার করার মতো জঘন্য কাজ সে করে যেতে থাকে। তো তাদের সহকারীও ছিল একজন যার নাম ছিল রাজীব সরকার। সে এই শোষণের জালকে আরও বিস্তার করতে সরাসরি মদদ দিতে থাকে তাদেরকে এবং তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে থাকে। তো এই চরিত্রগুলো দেখায় যে মানুষের ক্ষুধা কিভাবে একদল মানুষের জন্য অর্থ উপার্জনের হাতিয়ার হয়ে দাঁড়ায়। তো নাটকের প্রথম অঙ্কে ১৯৪২ সালের আগস্ট আন্দোলনের যে উত্তাপ এবং ভয়াবহ পরিণতি সেটা চিত্রিত হয়েছে। সামারদার তার ২ পুত্রকে হারিয়ে "আমি প্রাণ দেব রে কুঞ্জ" এরকম বলে সে আর্তনাদ করে ওঠে। অর্থাৎ নিজের জীবনও সে দিতে, বাজি রাখতে সে সদা প্রস্তুত থাকে। যুদ্ধের দামামা এবং আন্দোলনের প্রভাবে আমিনপুর গ্রামের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এরই মাঝে বিপ্লবী নেতা যুধিষ্ঠিরের আগমন আন্দোলনকে একটা নতুন দিক নির্দেশনা এবং সংগ্রামের পথ দেয়। এই অঙ্কের সমাপ্তি ঘটে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সামাদ্দারের স্ত্রী, যার নাম ছিল পঞ্চাননী, তার আত্মত্যাগের মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে। তো আন্দোলনের ১ বছর পরই বাংলার বুকে নেমে আসে ১৯৪৩ সালের ভয়াবহ এবং অভিশপ্ত দুর্ভিক্ষ। আমিনপুর গ্রামের মানুষরা এক মুঠো অন্নের অভাবে কুকুরের মতো জীবন কাটাতে শুরু করে পথে প্রান্তরে। সামাদ্দারের মতো এক সময়ের প্রভাবশালী একজন কৃষকও অভাবের তাড়নায় নিজের জমি বিক্রি করতে বাধ্য হয়। ঘরে চাল নেই, সম্পদ নেই, আছে কেবল ক্ষুধার জ্বালা আর স্বজন হারানোর অন্তহীন দীর্ঘশ্বাস। তো এই দুর্ভিক্ষ গ্রাম বাংলার চিরকালীন শান্ত রূপকে বদলে দিয়ে একটা শ্মশানে পরিণত করে দেয়। চরম দারিদ্র্য এবং ক্ষুধার জ্বালা অনেক সময় মানুষের বিচার বুদ্ধি এবং পারিবারিক বন্ধনকেও কিন্তু শিথিল করে দেয়। তো অভাবের কারণে কুঞ্জ এবং নিরঞ্জনের মধ্যে তিক্ততা বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত একটা শারীরিক সংঘর্ষের রূপ নেয়। কুঞ্জ রাগের মাথায় লাঠি দিয়ে নিরঞ্জনের মাথা ফাটিয়ে দেয়। এর ফলে নিরঞ্জন অভিমানে বাড়ি ছেড়ে চলে যায়। পরিবারের এই যে ভাঙ্গন, এটা দুর্ভিক্ষের একটা মানসিক এবং সামাজিক প্রতিক্রিয়ার সার্থক রূপায়ণ হিসেবে নাটকে ধরা পড়েছে। তো মানুষের সম্পর্কের চেয়েও যখন ক্ষুধা বড় হয়ে ওঠে, তখনই এই ধরনের ট্র্যাজেডিগুলো অনিবার্য হয়ে পড়ে। সামাদ্দারের প্রতিবেশী দয়াল মণ্ডল এক অত্যন্ত সৎ এবং মানবিক গুণসম্পন্ন সাধারণ কৃষক চরিত্র। দুর্ভিক্ষের মধ্যেই শুরু হয় এক ভয়াবহ ঝড় এবং বন্যা, যা তাদের সামান্য মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নেয়। দয়ালের স্ত্রী রাঙ্গার মা অনাহারে এবং বন্যার কবলে পড়ে মারা যায়। এর ফলে দয়াল সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। তার এই করুণ একটা উক্তি, যেটা সে বলেছিল যে, "যার জন্য চাল নিয়েছিলাম সে আমার নেই।" তো নাটকের দর্শকদের হৃদয়ে একটা গভীর রেখাপাত করেছিল তার এই বর্ণনা। এই প্রাকৃতিক দুর্যোগ দুর্ভিক্ষ পীড়িত মানুষের কষ্টকে কয়েক গুণ বাড়িয়ে দিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। আর নাটকের দ্বিতীয় অঙ্কে গ্রামের মানুষ একমুঠো ভাতের আশায় শহর কলকাতায় গিয়ে ভিড় করতে থাকে, কিন্তু সেখানেও বঞ্চনা জোটে। শহরের যে ধনিক শ্রেণী এবং মজুরদার যারা রয়েছে, তারা চালের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে থাকে। রাজপথের পাশে ভিখারিদের ভিড় আর লঙ্গরখানার করুণ দৃশ্য শহরের যান্ত্রিকতা এবং নিষ্ঠুরতাকে প্রকট করে তোলে। ধনাঢ্য ব্যক্তিদের বিলাসিতা আর ডাস্টবিনে ভাতের জন্য মানুষের লড়াই এক চরম বৈষম্যকে তুলে ধরে। শহর যেন এখানে এক মরণ ফাঁদ, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য বা মর্যাদা অবশিষ্ট নেই। শহরে আসা সাংবাদিকদের ভূমিকা এখানে অত্যন্ত ব্যঙ্গাত্মক এবং নিষ্ঠুর হিসেবে নাটকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তারা ভিখারিনী এবং বুড়ো প্রধান যারা রয়েছে, তাদের ছবি তুলে বাংলার ম্যাডোনা বা গ্রেট প্যাট্রিয়ার্ক নাম দিয়ে তারা বাহবা পায়। সংবাদ শিরোনামে তারা খ্যাতি অর্জন করে। তো মানুষের না খেয়ে মরে যাওয়ার করুণ দৃশ্য তাদের কাছে কেবল চমৎকার নিউজের বিষয়বস্তু হিসেবেই ধরা দেয়। কয়েকটা পয়সার বিনিময়ে তারা মানুষের যন্ত্রণাকে ক্যামেরাবন্দি করে নিজেদের পেশাদায়িত্ব বা সাফল্যের পরিচয় দিতে চায়। এটি সমাজের উচ্চবৃত্ত এবং বুদ্ধিজীবী শ্রেণীর এক ধরনের সুবিধাবাদী মানসিকতার এক নিষ্ঠুর নিদর্শন আমরা বলতে পারি।
তো অসহায় বিনোদিনী যে শহরে এসে এক বখাটে যুবকের প্রতারণার শিকার হয় এবং কালীধনের তথাকথিত সেবাশ্রমে সে আশ্রয় নেয়। সেবাশ্রমের আড়ালে সেখানে নারীদের উপর যে শারীরিক এবং মানসিক নির্যাতন চলত তা অত্যন্ত ঘৃণ্য এবং জঘন্য ছিল। নিরঞ্জন ছদ্মনামে সেখানে কাজ করার সময় বিনোদিনীর এই করুণ অবস্থার কথা জানতে পেরে ক্ষোভে সে ফেটে পড়ে। এই ঘটনাটি দেখায় যে দুর্ভিক্ষের সুযোগ নিয়ে শোষক গোষ্ঠী কিভাবে নারীদের সম্মান নিয়েও ছিনিমিনি খেলে। শেষ পর্যন্ত নিরঞ্জনের সাহসিকতায় বিনোদিনী এবং অন্যান্য নারীরা এই অন্ধকার জগৎ থেকে মুক্তি পায়। নাটকের তৃতীয় অঙ্কে হাসপাতালের একটা দৃশ্য তুলে ধরা হয়। এই দৃশ্যের মাধ্যমে তৎকালীন জরাজীর্ণ চিকিৎসা ব্যবস্থার যে চিত্র সেটাই ফুটে ওঠে। হাসপাতালে ওষুধ নেই, যন্ত্রপাতি নেই এবং ডাক্তার এবং নার্সরা রোগীদের প্রতি অত্যন্ত উদাসীন এবং নিষ্ঠুর আচরণ করে। প্রধান সামাদ্দারকে পাগল মনে করে ডাক্তার তার ব্যথার কথা নিয়ে উপহাস করে তাকে তাড়িয়ে দেয় হাসপাতাল থেকে। অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যায়, কারণ সরকারি সহযোগিতা কোথাও ঠিকমতো তখন পৌঁছাচ্ছিল না। এই দৃশ্যটি দেখায় যে মানুষের অন্নহীনতার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাও কীভাবে মুখ থুবড়ে পড়েছিল। শহরের মোহ ত্যাগ করে কুঞ্জ এবং রাধিকা তাদের পৈতৃক ভিটে বা নারীর টানে পুনরায় গ্রামে ফিরে আসে। নিরঞ্জন আগে থেকে গ্রামে ফিরে এসে ঘরবাড়ি মেরামত করে কৃষকদের সংগঠিত করার কাজ শুরু করেছিল। তারা বুঝতে পারে যে অন্যের দয়ায় বেঁচে থাকার চেয়ে নিজেদের মাটিতে ফসল ফলানোই হলো প্রকৃত মুক্তি। দয়াল মণ্ডলের নেতৃত্বে আমিনপুর গ্রামের কৃষকরা একজোট হয়ে কাজ করার নতুন সংকল্প গ্রহণ করে। এই ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্তই হলো নাটকের সবচেয়ে বড় শক্তির জায়গা এবং বাঁচার মূল রসদ। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ভিক্ষ তারা মোকাবেলা করতে পারে, তার জন্য গ্রামের কৃষকরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধর্মগুল বা শস্য ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নেয়। এটা সত্যি প্রশংসনীয়। প্রতিটি পরিবার তাদের ফলনের একটা অংশ সেখানে জমা রাখত, যাতে কেউ আর কোনোদিন এরকম দুর্ভিক্ষের কবলে পড়ে না খেয়ে মারা যেতে হয়। গ্রামের সবাই মিলে অন্যের ক্ষেতে ধান কেটে দেওয়ার মাধ্যমে একটা নতুন ভ্রাতৃত্ববোধ এবং সহযোগিতার উদাহরণ সৃষ্টি করে। অর্থাৎ একে অপরের জমিতে ধান কেটে দেয়। আজকে আমি যদি অপরের জমির ধান কেটে দিই, সেও অন্য আরেকদিন আমার জমির ধান কেটে দেবে। এইভাবে পারস্পরিক একটা ভ্রাতৃত্ববোধ এবং একটা সুন্দর সম্পর্ক গ্রামের মধ্যে সৃষ্টি হয়। তো ফসল কাটার পর শুরু হয় নবান্নের প্রস্তুতি, যেটা গ্রাম বাংলার একটা শাশ্বত এবং আনন্দময় চিরকালীন উৎসব। তো এই অংশের মাধ্যমে নাট্যকার দেখিয়েছেন যে সামষ্টিক প্রচেষ্টাই দারিদ্র্য দূরীকরণের একমাত্র টেকসই এবং সঠিক পথ। তো নাটকের শেষে মরা গঙ্গার তীরে নবান্ন উৎসবে সামাদ্দার একটা বৃদ্ধ বিপ্লবীর বেশে পুনরায় ফিরে আসে। তাকে দেখে কুঞ্জ, নিরঞ্জন, দয়াল মণ্ডল তারা আত্মহারা হয়ে ওঠে। তাকে পরম মমতায় তারা বুকে জড়িয়ে ধরে। সামাদ্দার এই নবান্ন উৎসব দেখে ভীষণ খুশি হয়। কিন্তু তার মনের ভিতরে একটা ভয় কাজ করে, যদি আবার সেই দুর্ভিক্ষ ফিরে আসে। কারণ দুর্ভিক্ষের এই যে করুণ পরিণতি সে চোখে দেখেছে, গ্রামের মানুষকে না খেয়ে মরে যেতে দেখেছে। তাই সেই অভিশপ্ত দুর্ভিক্ষ যদি জীবনে আবার ফিরে আসে, আবার নেমে আসে, তার জন্য সে চিন্তিত। কারণ সে তো জানে না যে গ্রামের কৃষকরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকে তারা একটা ধর্মগুল বা গুলা তৈরি করেছে, যেখানে তারা প্রত্যেকে ধান জমা করে রাখছে, যাতে এই ধরনের দুর্ভিক্ষের তারা মোকাবেলা করতে পারে। দয়াল তখন তাকে অভয় দিয়ে, তাকে সাহস দিয়ে বলে যে তারা এখন ঐক্যবদ্ধ। তাই শোষক গোষ্ঠীরা আর তাদের কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। নবান্ন নাটকটি এইভাবেই লড়াই এবং জয়ের বার্তার মধ্য দিয়ে একটা নতুন ভোরের স্বপ্ন দেখিয়ে শেষ হয়। তো এই হচ্ছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের বিষয়বস্তু। আশা করি প্রত্যেকে তোমরা বিষয়বস্তুটা ভালো করে বুঝতে পেরেছো। এবার এই নাটকের উপর ভিত্তি করে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে, আশা করি তোমরা বানিয়ে বানিয়ে লিখলেও একটা ভালো নম্বর পেয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আবারও বলছি, গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিয়ে আমাদের সাথে অনলাইনে নিয়মিত ক্লাস করতে পারো। তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান, তোমার আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন সহ সম্পূর্ণ সেমিস্টারের প্রস্তুতি এই প্ল্যাটফর্মে নিতে পারো। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।